আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের র্যামিল অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা সমাধান করার জন্য চেষ্টা করব। সেই কোশ্চেনের ক পার্টে যে প্রশ্নটা আসছে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। আমরা যদি এক দাগে বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাই তাহলে বলা যায় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় সহ অন্যান্য সকল প্রত্যক্ষ খরচ যোগ বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের তিনটা কথা জানতে হবে। এক হলো প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সহ সকল প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। তাহলে এই তিনটা কথা জানতে হবে। এক হলো প্রারম্ভিক মজুত পণ্য, দুই হলো ক্রয় সহ অন্যান্য সকল প্রত্যক্ষ খরচ, তিন হলো সমাপনী মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুত পণ্য এখানে অলরেডি আছে। ক্রয় এখানে সরাসরি উল্লেখ আছে, অন্যান্য সকল প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ কি কি? প্রত্যক্ষ খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া আছে, সেই ক্লাসটা দেখে নিবা, ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং তাহলে এখানে প্রত্যক্ষ খরচ কি কি আছে? আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ, মজুরি প্রত্যক্ষ খরচ, আর কিছু নাই। তাহলে দেখো আরেকটা সমাপনী মজুত পণ্য। তাহলে কয়টা এন্ট্রি? চারটা এন্ট্রি। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মজুত পণ্য, এক নম্বর এন্ট্রি লিখি প্রারম্ভিক মজুত পণ্য। কত টাকা বলো দেখি? 10,000 টাকা। ক্রয় কত? 35,000 টাকা যোগ ক্রয় 35,000 টাকা। আমদানি শুল্ক 5,000 টাকা। মজুরি 13,000 টাকা। এবং সবগুলো যোগ করার পর যেটা হবে সমাপনী মজুত পণ্য পরে বিয়োগ করে দেব। সবগুলো যোগ করলে হয় 63,000 টাকা বিয়োগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 14,000 টাকা। এই যে 49,000 টাকা, এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো খ নাম্বার প্রশ্নে কি বলা আছে। খ নাম্বার প্রশ্নে বলা আছে এখানে যে উদ্দীপকে অশুদ্ধ র্যামিল দেওয়া আছে, এই অশুদ্ধ র্যামিলটাকে শুদ্ধ র্যামিল তৈরি করতে। আমরা জানি একটা শুদ্ধ র্যামিল তৈরি করতে হলে হিসাবে যে 5 প্রকার আছে সে 5 প্রকার আমরা জানতে হবে। সে 5 প্রকার কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। কেন এই হিসাবে 5 প্রকার জানতে হবে? কারণ আমরা জানি র্যামিলের ঘর হলো ক্রমিক নং, বিবরণ, খুঁতের পৃষ্ঠার ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখানে যে লেনদেনগুলো আছে সেগুলো যদি ডেবিট হয় ডেবিটে টাকা বসাবো, সেগুলো যদি ক্রেডিট হয় ক্রেডিটে টাকাগুলো বসাতে হবে। এই যে ডেবিটে টাকা বসাতে হবে, এই যে ক্রেডিটে টাকা বসাতে হবে, এই জন্য আমাদের সহজ যে সমাধান সেটা হলো আমরা হিসাবের 5 প্রকার জানতে হবে। এই 5 প্রকার অনুযায়ী টাকাগুলো যদি বসাই অতি সহজে আমরা র্যামিলটা পূরণ করতে পারবো। তাহলে দেখি আমরা জানি হিসাব 5 প্রকার। এক হলো সম্পদ, দুই হলো ব্যয়, তিন হলো দায়, আয় এবং মালিকানা সত্ত্ব। তাহলে দেখি দায়, আয়, মালিকানা সত্ত্ব এগুলো যখন আমরা এন্ট্রি পাবো এগুলো আমরা ক্রেডিটে বসাবো, এবং সম্পদ এবং ব্যয় পাইলে আমরা সেখানে ডেবিটে টাকাগুলো বসাবো। আর এই সূত্র অনুযায়ী আমরা এই টাকাগুলো বসাতে পারি। মালিকানা সত্ত্ব 30,000 টাকা। আমরা জানি মালিকানা সত্ত্ব হলে কোথায় বসে? ক্রেডিটে বসে। তাহলে আমরা লিখি এক নাম্বার এন্ট্রি দিয়ে লিখি মূলধন ক্রেডিট 30,000 টাকা। তাহলে কি? মূলধন, মালিকানা সত্ত্ব, ক্রেডিট, সেজন্য আমরা এখানে ক্রেডিট বসাইছি। সমাপনী মজুত পণ্য আমরা জানি র্যামিলে
কয়েকটা অ্যান্টি ন্যাবিলে অন্তর্ভুক্ত হয় না, তার মধ্যে সমাপনী মজুতপূর্ণ একটা। এখন এই সমাপনী মজুতপূর্ণ কেন র্যামিলে অন্তর্ভুক্ত হবে না? কারণ আমরা বলছিলাম র্যামিলে যে সকল দফা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না, তার মধ্যে প্রথম যেটা বলছিলাম চলতি সম্পদ এক এক অথবা প্রারম্ভিক থাকলে র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বর চলতি দায় এক এক অথবা প্রারম্ভিক লেখা থাকলে র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর যেটা বলছিলাম সেটা সমাপনী মজুতপূর্ণ র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বর হলো সম্ভাব্য কোনো লেখার পাশে যদি লেখা থাকে সেটারও আমি অন্তর্ভুক্ত হবে না। তো সেই অনুযায়ী এই যে সমাপনী মজুতপূর্ণ এটা আমি অন্তর্ভুক্ত হবে না। তারপর আসো ঋণ হলো 15,000 টাকা। আমরা জানি ঋণ হলো দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায়, এখানে দায় হলো ক্রেডিটে, তাহলে আমরা লিখি 2 নাম্বার ঋণ ক্রেডিটে কত টাকা? 15,000 টাকা। 3 নাম্বার অ্যান্টি বিক্রয়। আমরা জানি বিক্রয়টা আয়, তাহলে আয় কোথায় বসে? আয় ক্রেডিটে বসে। 4 নাম্বার বিক্রয়, 3 নাম্বার বিক্রয় 60,000 টাকা ক্রেডিট পাশে বলবে। 4 নাম্বার অ্যান্টি বহি পরিবহন। আমরা জানি সকল প্রকার পরিবহন খরচ, তাহলে বই পরিবহন খরচ কোথায় বসে? আমরা জানি খরচ ডেবিটে বসে। ব্যয়গুলো আমরা কোথায় বসে? ডেবিটে। তো আমরা লিখি বই পরিবহন ডেবিট কত টাকা? 26,000 টাকা। তারপর আসে প্রদ হিসাব দায়। আমি লিখে রেখেছি দায় আয় মালিকানা সত্ত্ব ক্রেডিট, তাহলে এই যে দায় এটা ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট 6,000 টাকা। তারপর শিক্ষানবিশ সালামি 6 নাম্বার শিক্ষানবিশ সালামি। তাহলে শিক্ষানবিশ সালামি আয়, আমরা জানি আয়গুলো ক্রেডিটে বসে, সেই অনুযায়ী এই যে 3600 টাকা এটা ক্রেডিট সাইডে বসবে। 3600 টাকা। দেখো এই আইনটা ভুল দেওয়া আছে, এখানে ডেবিট, এখানে থাকার কথা ক্রেডিটে, বসছে ডেবিটে। তারপর আসো প্রাপ্য হিসাব। আমরা জানি প্রাপ্য হিসাব দেনাদারের আরেক নাম, আর সে অনুযায়ী দেনাদার হলো চলতি সম্পদ। আমরা জানি সম্পদ এবং ব্যয় এটা ডেবিট সাইডে বসে। এই যে চলতি সম্পদ 29,000 টাকা ডেবিট সাইডে বসবে। আসবাবপত্র সম্পদ, সকল প্রকার সম্পদ ডেবিট সাইডে বসবে 28,000 টাকা। বকেয়া বেতন দায়। আমরা জানি খরচের বকেয়া দায়, আয়ের বকেয়া ও সম্পদ। তাহলে এই যে খরচের বকেয়া, তাহলে এটা দায় কোথায় বসে? ক্রেডিট সাইডে বসবে। কত টাকা? 4,000 টাকা। মজুরি, আমরা জানি খরচ ডেবিট সাইডে বসবে 13,000 টাকা। মজুরি 13,000 টাকা। 11 আমদানি শুল্ক, 5,000 টাকা। খরচ 5,000 টাকা। ক্রয় খরচ 35,000 টাকা। প্রারম্ভিক মজুতপূর্ণ খরচ, প্রারম্ভিক মজুত 10,000 টাকা। যদি ডেবিট সাইডে যোগ করে দেখি তাহলে পড়ে 1,22,600। আমরা যদি ডেবিট সাইডে যোগ করে দেখি তাহলে 1,22,600 এবং ক্রেডিট সাইডে যোগ করি 1,18,600। কিন্তু এখানে ডেবিট সাইডে 1,22,600 এবং ক্রেডিট সাইডে 1,18,600। যে টাকার কম অথবা বেশি থাকবে সেই টাকাগুলো অনিশ্চিত হিসাবে যোগ দিয়ে
আমরা র্যামের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সমান করে দিতে হবে। তাহলে র্যামের ডেবিট সাইড যেহেতু 4,000 টাকা বেশি আসছে, 1,22,600, আমরা ক্রেডিট সাইডে লিখে দিব 1,22,600। এখন র্যামের ক্রেডিট সাইডে আছে 1,18,000, যে 4,000 টাকার কম আছে সেই 4,000 টাকার এখানে লিখে রেখে এই টাকা বরাবর আমরা লিখে দিব অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব। তাহলে আশা করি বুঝছো, র্যামের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড যে টাকা যদি না মিলে তাহলে আমরা সেই যত টাকা কম আছে তত টাকা লিখে দিই, আমরা অনিশ্চিত হিসাব লিখে দিব। এখন আসো তার পরের প্রশ্নটা কি বলা আছে, সেটা হলো চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করো। আমরা জানি চলতি সম্পদ বলতে বোঝাচ্ছে ওই সকল সম্পদ যে সকল সম্পদের আয়ুষ্কাল অথবা উপযোগ 1 বছর পর্যন্ত হয়ে থাকে। আমরা ওই সকল সম্পদকে বলতে পারি চলতি সম্পদ, অথবা চলতি সম্পদ নগদ টাকার সাথেও তুলনা করা যায়। এখানে আমরা প্রথমে টার্গেট আমাদের মোট সম্পদ নির্ণয় করা। মোট সম্পদ থেকে আমরা স্থায়ী সম্পদ বাদ দিয়ে দিলে বাকি যে সম্পদ থাকবে সেটাই হবে চলতি সম্পদ। তাহলে এখানে আমরা বলা যাচ্ছে সকল সম্পদ আমরা নির্ণয় করি। এখানে দেখো সকল সম্পদ, এই যে আসবাবপত্র এটা একটা সম্পদ, প্রাপ্য হিসাব এই একটা সম্পদ। দেখো আবার এই যে সমাপনী মজুত পণ্য এই একটা সম্পদ। তার আমরা পাইছি 3টে সম্পদ পাইছি। এই 3টা সম্পদের মধ্যে আসবাবপত্র এটা হলো স্থায়ী সম্পদ। তাহলে প্রথম দাগে স্থায়ী সম্পদ এটা বাদ, কারণ আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদ নির্ণয় করা। তাহলে দেখো প্রাপ্য হিসাব দেওয়ার দ্বারা আরেক নাম, এই একটা চলতি সম্পদ, আর যে 14,000 সমাপনী মজুত পণ্য এই একটা চলতি সম্পদ। তাহলে আমরা এই দুইটা চলতি সম্পদ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের ইজিলি চলতি সম্পদ নির্ণয় হয়ে যাবে। দ্বিতীয়ত যে পার্টে বলছে সেটা হচ্ছে চলতি দায় নির্ণয় করো। আমরা সাধারণত দায় 2 প্রকার, একটা হচ্ছে চলতি দায় আর একটা হলো দীর্ঘমেয়াদী দায়। এখন চলতি দায় বলতে কি বোঝাচ্ছে, চলতি সম্পদ বলতে কি বোঝাচ্ছে, আমি এর বিস্তারিত আলোচনা আরেকটি ক্লাসে দেওয়া আছে, ওই ক্লাসটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখন আসো চলতি দায়। চলতি দায় সাধারণত দায় 2 প্রকার, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হলো চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় একটা মাত্র অ্যান্টি, সেটা হলো ব্যাংক ঋণ অথবা দীর্ঘমেয়াদী ঋণ অথবা শুধু ঋণ অথবা গৃহীত ঋণ, যে যেটাই বলে। এই ঋণ ছাড়া যত প্রকার দায় আছে সেটা হলো চলতি দায়। তাহলে এখানে সরাসরি আমরা দায়গুলো সংগ্রহ করি আগে। এই যে দেখো ব্যাংক ঋণ একটা দায়, এটা হলো দীর্ঘমেয়াদী দায়। এই যে প্রদ হিসাব এটা দীর্ঘমেয়াদী দায়, এটা দায়। তারপরে আর নাই আরেকটা আছে, দেখো বকেয়া বেতন। আমরা জানি খরচের বকেয়া দায়, সেটা কিভাবে দায় হয়েছে, আমাদের হিসাব বিজ্ঞানের উপাদান নামে একটা ক্লাস আছে, ওই হিসাব বিজ্ঞানের উপাদান যদি অধ্যায়টা তোমরা দেখো আমি আশা করি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবা। এবং তাহলে দেখো এই যে ঋণ হলো দীর্ঘমেয়াদী দায়, এটা হবে না। এই যে প্রদ হিসাব এই একটা দায় এবং এই যে বেতন বকেয়া বেতন এই একটা দায়। তাহলে চলতি দায় হলো 2টা এবং দীর্ঘমেয়াদী দায় হলো একটা। তাহলে দীর্ঘমেয়াদী দায় আসবে না, চলতি দায় আসবে 2টা। তাহলে আমাদের চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করতে বললে চলতি সম্পদের পাশে আমরা এই 2টা অ্যান্টি লিখে যোগ করে দিব, এবং চলতি দায় বললে এই একটা অ্যান্টি এবং এই একটা অ্যান্টি লিখে যোগ করে দিলে হয়ে যাবে। এখন দেখো চলতি সম্পদ যদি হয়, চলতি সম্পদ এখানে হলো 29,000 আর এখানে হলো 14,000 টাকা, তাহলে কত 43,000 টাকা হলো কি বলো দেখি চলতি সম্পদ। এবং চলতি দায় 4,000 এবং 6,000, তাহলে হচ্ছে 10,000 টাকা। এই হলো চলতি দায়। তাহলে এটা হলো চলতি সম্পদ আর এটা হলো চলতি দায়। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।